শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। আমরা পড়ছি অধ্যায় নাম্বার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের আজকের টপিকসে আমরা যেটা শিখবো, আমাদের লার্নিং আউটকামস হচ্ছে আমরা কিভাবে একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করতে হয় এবং কোন একটা সমস্যাকে কিভাবে নির্দিষ্ট কোনো চিত্রের মাধ্যমে অঙ্কন করা যায়, বা কোন একটা সমস্যার জন্য আমরা কোন একটা কোডিং লিখতে পারবো যে কোডিংটা আমাদের অরিজিনাল কোডিং এর মতোই, কিন্তু সেটা আমাদের অরিজিনাল কোডিং নয়। যেটা আমি গত লেকচারে বলেছিলাম যে একটা আদর্শ প্রোগ্রাম রচনার ক্ষেত্রে অথবা একটা কমপ্লিট প্রোগ্রাম রচনার জন্য আমাকে কয়েকটা ধাপ অনুসরণ করতে হয়। তো আমি 7টা ধাপের নাম উল্লেখ করেছিলাম। 7টা ধাপের নাম যদি আমি আবার একটু রিপিট করি, আমি প্রথম ধাপের নাম বলেছিলাম হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, দ্যাট মিনস প্রবলেম স্পেসিফিকেশন। এরপরে ছিল হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস বা সমস্যা বিশ্লেষণ। এরপরে ছিল প্রোগ্রাম ডিজাইন। তো আমরা মূলত প্রোগ্রাম ডিজাইন যে স্টেপসটি আছে, যে ধাপটি আছে, আমরা এই ধাপে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের স্টেপস নাম্বার 4 ছিল হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট, স্টেপ নাম্বার 5 ছিল প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, এন্ড স্টেপ নাম্বার 6 ছিল প্রোগ্রাম ডকুমেন্টেশন, এন্ড স্টেপ নাম্বার 7 ছিল প্রোগ্রাম মেইনটেনেন্স। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের পরে ডকুমেন্টেশন, দেন প্রোগ্রাম মেইনটেনেন্স। এই যে 7টা স্টেপস আমাদের ছিল, এর ভিতরে আমাদের প্রোগ্রাম ডিজাইন যে ধাপটি ছিল, এই ডিজাইনের ধাপে মূলত আমাদের অ্যালগরিদম লিখতে হবে, আমাদের ফ্লোচার্ট ডিজাইন করতে হবে এবং আমাদের সুডোকোড লিখতে হবে। সো প্রথমে আসি, হোয়াট ইজ অ্যালগরিদম। অ্যালগরিদমটা হচ্ছে কোন একটা প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সমাধান করার একটা প্রসেস বা পদ্ধতি বা কৌশল। An algorithm is the process of solving of any problem steps by steps. অর্থাৎ আমি তো তোমাকে একটা সমস্যা দিলাম, এই সমস্যাটা তুমি কতটা ধাপে সমাধান করবা, এই ধাপগুলোকে বলা হচ্ছে অ্যালগরিদম। এখন আমি সরাসরি একটা অ্যালগরিদম লিখলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে অ্যালগরিদমের ডেফিনিশনটা লিখে নাও। জি স্যার, লিখছি স্যার। বাংলা লিখে নাও। An algorithm is the process of solving a problem steps by steps. সো অ্যালগরিদমটা হচ্ছে কোন একটা প্রবলেম ধাপে ধাপে সমাধান করার যে কৌশল বা পদ্ধতি, সেটাকে বলছি আমরা অ্যালগরিদম। যেমন আমি যদি তোমাকে বলি যে শাহরিয়ার, তুমি আমাকে 1 কাপ চা আমাকে তুমি তৈরি করে দাও। তো এই 1 কাপ চা তৈরি করার সময় তুমি কয়েকটা ধাপ অনুসরণ করবা। কয়েকটা ধাপ বলতে তুমি প্রথমেই শুরু করতে হবে, আমাদের ধাপ নাম্বার 1 শুরু করতে হবে, অর্থাৎ স্টেপ 1 স্টার্ট করতে হবে। দেন আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো নিতে হবে। প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে তারপরে হচ্ছে আমরা কেটলিতে পানি নিব। আমি ধাপগুলা কিন্তু সিরিয়ালি বলতে হবে। আমরা কেটলিতে প্রয়োজনীয় পানি নিলাম, প্রয়োজনীয় চা পাতা যোগ করলাম, চা পাতা যোগ করে আমি হিট দিলাম, পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপরে আমি এখানে শর্ত উল্লেখ করলাম, পানি কি গরম হয়েছে? না, পানি গরম হয় নাই। তাহলে আরেকটু ওয়েট করো। আবার আমি চেক করলাম, পানি কি গরম হয়েছে? কন্ডিশন, নো, পানি গরম হয় নাই। আরেকটু ওয়েট করলাম, পানি গরম হয়েছে? হ্যাঁ, পানি গরম হয়েছে। চা পাতা সিদ্ধ পানি ছাঁকনিতে সেকে নাও। ছাঁকনিতে সেকে নেওয়ার পরে তার সাথে প্রয়োজন মতো চিনি, যদি দুধ চা হয় দুধ, তাহলে এগুলো উপকরণ যোগ করো। যোগ করার পরে লাস্টে তুমি এই যে চাটা তুমি তৈরি করলা, এই চাটা এখন তুমি পরিবেশন করতে হবে। অর্থাৎ এই যে 1 কাপ চা তৈরি করার অ্যালগরিদম, যদি আমি তোমাকে বলি যে 1 কাপ চা তৈরি করার অ্যালগরিদম লিখো, তখন তোমাকে 1 কাপ চা তৈরি করার জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে বর্ণনা করতে হবে। সো এই যে অ্যালগরিদম, এই অ্যালগরিদম নামটি আসছে মুসা আল খরিজমি, একজন আরাবিয়ান গণিতবিদ, তার নাম ছিল মুসা আল খরিজমি। তো ব্রিটিশরা এই আল খরিজমির নামটা উচ্চারণ করতো আল গরিজমি নামে। আল খরিজমি থেকে তারা বলতো আল গরিজমি, আল গরিজমি থেকে মডিফাই হয়ে গেছে অ্যালগরিদম। তো মুসা আল খরিজমি একজন ছিল গণিতবিদ, যিনি যে কোনো সমস্যাকে সুন্দরভাবে ধাপে ধাপে সমাধান করে উনি সেই জিনিসটা মানুষকে বুঝাই দিতেন, এবং তার এই নাম অনুসারে আসছে অ্যালগরিদম। সো হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম ইজ দ্য প্রসেস অফ সলভিং এনি প্রবলেম স্টেপস বাই স্টেপস। এটা বাংলা অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধান করার কৌশল। রাইট, তুমি লিখো অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে সমাধান করার যে পদ্ধতি বা কৌশল, তাকে অ্যালগরিদম বলে। অথবা ধাপে ধাপে কোন একটা সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে। এখন হুমায়রা জয়েন করছো?
হ্যাঁ শুনতে পাচ্ছি। হুমায়রা মনে হয় একটু লেট জি করছো। স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা সরাসরি একটা এক্সাম্পল নিই যে রাইট অ্যান অ্যালগরিদম টু ডিটারমাইন ফর এভারেজ অফ দ্য টু নাম্বারস। আমরা প্রথমে একেবারে ইনিশিয়ালি একেবারে খুবই সিম্পল একটা অ্যালগরিদম শুরু করি। আমরা দুইটা নাম্বারকে আমরা এভারেজ করব, অর্থাৎ দুইটা সংখ্যার গড় নির্ণয় করব। তো দুইটা নাম্বারের গড় নির্ণয় করার জন্য আমাদের অ্যালগরিদমটা কেমন হবে? আমি যদি এখানে আমাকে অ্যালগরিদম লিখতে হয় তাহলে আমরা কিভাবে অ্যালগরিদম লিখতে পারি? দেখো, আমরা দুইটা নাম্বারকে আমরা এভারেজ করে ফেলবো। ওকে, দেখো আমি কয়েকটা স্টেপস এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। ওকে, সো আমাদের এখানে স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 কি লেখা আছে? হুমায়রা পড়ো। 1 নাম্বার ধাপ কি লেখা আছে? স্যার স্টার্ট। মানে শুরু করতে হবে। আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমের প্রথমেই মনে রাখতে হবে প্রথম ধাপটা হবে শুরু করি। এরপরে হচ্ছে আমাদের ইনপুটের মান নিতে হবে, অর্থাৎ আমাকে শুরু করার পরে আমাকে ইনপুট নিয়ে কাজ করতে হবে। আমি যে দুইটা সংখ্যা আমি নিব, এই দুইটা সংখ্যা একটা ভ্যারিয়েবল। কারণটা হচ্ছে আমি যে কোনো র্যান্ডম নাম্বার ইনপুট দিতে পারি। সো স্টেপ 2 হবে ইনপুট টু নাম্বারস ইন ভ্যারিয়েবল এ এন্ড ভ্যারিয়েবল বি। অর্থাৎ আমি যে নাম্বার দুইটা এন্ট্রি করব, সেই নাম্বার দুইটা আমাকে দুইটা ভ্যারিয়েবলতে ডিফাইন করতে হবে। ধরে নাও তুমি একটা নাম্বার এন্ট্রি করলা 7, একটা নাম্বার এন্ট্রি করলা তুমি 9। সো এখানে একটা ভ্যারিয়েবলের মান হচ্ছে এ আর একটা ভ্যারিয়েবলের মান হচ্ছে বি। তাহলে আমরা এখানে ভ্যারিয়েবলতে ডিফাইন করেছি এ আর বি, দুইটা ভ্যারিয়েবল যেখানে দুইটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এরপরে আমাকে বের করতে হবে এভারেজ। তো এভারেজের জন্য আমাদের একটা ভ্যারিয়েবল নেম নিতে হবে। ভ্যারিয়েবলের নেমটা হচ্ছে এভিজি। এভিজি মানে হচ্ছে এভারেজ। আবার তুমি যদি বলো স্যার আমি এভারেজের সম্পূর্ণ ফুল ফর্ম লিখবো, কোনো অসুবিধা নাই, তুমি ফুল ফর্ম লিখতে পারো, নাও লিখতে পারো। তুমি সংক্ষেপে এভিজি লিখলেও সেটা সঠিক হবে। সো আমরা জানি এভিজি ইজ ইকুয়ালস টু a প্লাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ স্টেপ নাম্বার 3 তে আমাদের লেখা আছে এভিজি ডিভাইডেড বাই 2। তারপরে আমাদের গড় নির্ণয় করা শেষ আর এভারেজ নির্ণয় করা শেষ। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এভারেজকে প্রিন্ট দিব। সো প্রিন্ট দ্য এভারেজ, প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য এভিজি, অর্থাৎ আমাদের 4 নাম্বার ধাপটা হচ্ছে আমরা এটাকে প্রিন্ট দিব। দ্যাট মিন্স এটা আমাদের আউটপুটে দেখাইতে হবে। এন্ড আমাদের লাস্ট স্টেপ হবে, একটা কলার ছিল তো স্যার 1 2 3 একটু রিপিট করেন স্যার। আচ্ছা, এন্ড লাস্টের স্টেপটা হচ্ছে স্টপ করি বা আমরা শেষ করি। জি স্যার। সেটা হচ্ছে যে আমরা একটা প্রবলেম সলভ করছি। আমরা মূলত একটা প্রবলেম সলভ করছি যে আমরা দুইটা সংখ্যার গড় নির্ণয় করব। রাইট অ্যান অ্যালগরিদম টু ডিটারমাইন দ্য এভারেজ অফ টু নাম্বার। সো আমাদের এই এভারেজ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমেই প্রথম ধাপ শুরু করতে হবে। সেকেন্ড ধাপ হচ্ছে আমাদের যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবল নিতে হবে, এ অথবা বি অথবা পি অথবা কিউ, যে কোনো র্যান্ডম ভ্যারিয়েবল নিতে হবে। যে র্যান্ডম ভ্যারিয়েবলের মধ্যে আমি দুটো নাম্বার এন্ট্রি করব। এরপরে হচ্ছে আমরা নাম্বার এন্ট্রি করার পরে আমরা জানি এভারেজ সমান, আমরা জানি যে যোগফলকে তার সংখ্যা দিয়ে গুণ করতে ভাগ করতে হয়, ভাগ করতে হবে স্যার। তো যেমন আমি যদি তিনটা সংখ্যার গড় নির্ণয় করো, তখন তুমি তিনটা সংখ্যাকে আগে প্লাস করে নিবা, প্লাস করে তুমি 3 দিয়ে ডিভাইড করবা। যদি আমি বলি যে পিতা মাতা এবং পুত্রের বয়সের গড় নির্ণয় করো, অথবা পরীক্ষাতে আসলো রাইট অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড আউট দ্য এভারেজ এজ অফ ইউর ফ্যামিলি মেম্বার, তো সেক্ষেত্রে দেখতে হবে আমার ফ্যামিলি মেম্বার কতজন আছে, তাদের বয়স কত, বাবার বয়স কত, মায়ের বয়স কত, আমার বয়স কত, বোনের বয়স কত, ভাইয়ের বয়স কত, সবগুলা যোগ করে আমাদের ফ্যামিলি মেম্বারের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সিমিলারলি এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে, দুইটা নাম্বারকে প্লাস করে আমি 2 দিয়ে ভাগ করে ফেললাম। এটা হচ্ছে আমার এভারেজ নির্ণয় করার একটা অ্যালগরিদম। সো অ্যালগরিদম ইজ দ্য প্রসেস অফ সলভিং এনি প্রবলেম স্টেপস বাই স্টেপস, এটা মনে রাখবা। এখন এই যে আমি অ্যালগরিদম এখানে তৈরি করেছি, এখানে কিন্তু আমি ইচ্ছা করলে ধাপ সংখ্যা আরেকটা বাড়াইতে পারতাম। এখানে টোটাল ধাপ কয়টা দেওয়া আছে? স্যার 5টা দেয়া আছে স্যার। 5টা। আমি এটা 6টা ধাপে সলভ করতে পারি। কিভাবে বলো তো? স্যার ওই যে a এর ভ্যালু একটাই দিব, আবার b এর ভ্যালু একটাই দিব। ইনপুট দ্য ভ্যালু অফ a, ইনপুট দ্য ভ্যালু অফ b, এটা হতে পারে। আরেকটা হচ্ছে তুমি ঠিক এই জায়গায় আরেকটা ভ্যারিয়েবল নিতে পারো, সেটা হচ্ছে ধাপ নাম্বার 3, নতুন করে এখানে ঠিক এই জায়গাটায় তুমি এন্ট্রি করলা যে sum is equals to a plus b, এটাও করতে পারো। এবং তুমি স্টেপ নাম্বার 4 এ এখানে নতুন একটা এন্ট্রি করলা, সেটা হলো avg is equals to sum divided by 2, এটাও কারেক্ট।
বোঝা গেল? জি স্যার। তাহলে প্রথমে তুমি সামটা বের করে নিলা, সামটা বের করে তুমি এবিসি বের করলাম। ওকে, ওমাইরাকে বুঝতে পারছো? রেসপন্স করো। আমি এখানে যদি স্টেপ নাম্বার 3 তে লিখি যে সাম ইজ ইকুয়ালস টু a প্লাস b এন্ড স্টেপ নাম্বার 4 এ লিখি ab ইজ ইকুয়ালস টু সাম ডিভাইড বাই 2 এন্ড এখানে 5 এর জায়গায় আমি লিখব স্টপ না লিখে, আমি এখানে স্টপ লিখবো না, আমি এখানে লিখবো হচ্ছে প্রিন্ট দা ভ্যালু অফ দা এভারেজ abc এন্ড 6 স্টেপ নাম্বার 6 লিখবো স্টপ। তাহলে আমরা এখানে ইচ্ছা করলেই আমরা কিন্তু ধাপগুলো বাড়াতে পারি, কিন্তু বলা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত ধাপ না বাড়ানোই ভালো। এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম লেখার শর্ত। নাও তোমাদের আমি একটা এখন একটা প্রবলেম সলভ করতে দিব, সেটা হচ্ছে লিখো রাইট অ্যান অ্যালগরিদম, রাইট অ্যান অ্যালগরিদম টু ক্যালকুলেট। স্যার এই স্টেপগুলো লিখবো তাই না স্যার? Calculate area of a circle. এটা সলভ করে ফেলো। রাইট অ্যান অ্যালগরিদম টু ক্যালকুলেট এরিয়া অফ এ সার্কেল। আমরা এখন একটা সার্কেলের এরিয়া নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখব। ওমাইরা শুনতে পাচ্ছ? রেসপন্স করো ওমাইরা। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, সার্কেলের এরিয়ার জন্য আমাকে অ্যালগরিদম লিখতে হবে। তো আমরা অ্যালগরিদম লেখার পূর্বে আমাদের যে স্টেপসগুলো লিখতে হয় সেটা আমরা আগে দেখে আসি। আমাদের প্রথমে লিখতে হবে স্টেপ নাম্বার 1। আমাদের ফার্স্ট স্টেপ কি হবে বলো তো? স্টেপ 1 কি লিখতে হবে? স্টার্ট করতে হবে ফার্স্টে স্যার। স্টার্ট করতে হবে, রাইট, স্টার্ট। আচ্ছা, স্টেপ 2 কি হবে? আমরা এখানে বলো তো কি এন্ট্রি করব? আমাদের এখানে ভ্যারিয়েবল কোনটা হবে? স্যার এখানে ওই যে আর হবে স্যার, মানে রেডিয়াস। এটা হচ্ছে আমাদের রেডিয়াস, তাই না? জি স্যার। তাহলে আমরা বলবো যে আমরা এখানে ইনপুট নিব রেডিয়াস, তাই না? জি স্যার। তো আমরা ইনপুটের ক্ষেত্রে বলতে পারি রিড, অথবা লিখো ইনপুট the radius of the circle, input the radius of the circle r, the circle equals to r. আচ্ছা, এরপরে বলো তো স্টেপ 3 তে কত হবে? আমরা ইনপুট নেওয়ার পরে মনে রাখতে হবে, ইনপুট নেওয়ার পরে আমাদের করতে হবে প্রসেস। আমাদের প্রত্যেকটা মানে প্রোগ্রামের সংগঠন 3টি। নাম্বার 1 হচ্ছে ইনপুট, নাম্বার 2 হলো প্রসেস, নাম্বার 3 হলো আউটপুট। তাহলে আমরা এখানে ইনপুট নিয়ে নিয়েছি না, আর এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের প্রসেস করতে হবে। তার মানে আমরা এখন সার্কেলের যে এরিয়াটা আছে তার ফর্মুলা অ্যাপ্লাই করব। সো উই নো দ্যাট দ্য এরিয়া অফ দ্য সার্কেল A is equals to 3.1416 into r into r। আমরা জানি পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখব? 3.1416 into r into r। তো মনে রাখতে হবে আমাদের অ্যালগরিদম লেখার ক্ষেত্রে ইনটু দিতে হলে সেটা হবে স্টার সাইন, এটা হবে স্টার সাইন। স্যার এখানে স্কয়ার তো ইউজ করার কোনো জায়গা নেই, এর জন্য স্যার 2টা আর দিলাম। হ্যাঁ, এখানে স্কয়ার অপশন নাই আমাদের, যেহেতু কম্পিউটারের কিবোর্ডে স্কয়ার লেখার কোনো অপশন নাই, এই জন্য আমাদের r ইনটু r লিখতে হবে। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হলো পাউজে লিখতে হয়। সেটা হলো যদি এভাবে লিখো a is equals to 3.1416, এরপরে হচ্ছে ইনটু r স্কয়ার লিখতে হলে পাওয়ার হবে 2, তার মানে হচ্ছে কার পাওয়ার? r এর পাওয়ার, r, 2। এটা হচ্ছে লেখার নিয়ম। অর্থাৎ r স্কয়ার যদি লিখতে হয় সেক্ষেত্রে যার উপরে স্কয়ার হবে সেই ভ্যারিয়েবলটা আগে হবে, আর যত পাওয়ার হবে সেটা কমা দিয়ে লিখতে হবে। তাহলে পাওয়ার মানে হলো পাওয়ার, ঠিক আছে? যদি এমন হয় যে মনে করো তুমি লিখবা একটা ইকুয়েশন লিখবা x⁵ প্লাস 3x², তোমাকে এই একটা ইকুয়েশন সলভ করতে বলা হলো।
তো সেক্ষেত্রে তুমি x টু দি পাওয়ার 5 যখন লিখবা তখন কিন্তু তুমি x কয়টা গুণ করবা? তুমি কি x 5টা গুণ করবা? x ইনটু x ইনটু x ইনটু x এটাও গুণ করতে পারো, কিন্তু একটা বড় একটা ইকুয়েশন তৈরি হবে। এর থেকে এই অসুবিধা দূর করার জন্য আমাদের আরেকটা লেখার কৌশলটা হচ্ছে পাও মানে পাওয়ার দিয়ে লিখতে হয়। তো এখানে পাও লিখতে হবে, পাও মানে পাওয়ার, কার পাওয়ার? x এর পাওয়ার। x এর পাওয়ার কত, কমা দিয়ে সেই মানটা লিখতে হবে 5। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তোমরা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে স্টেপ নাম্বার 3 হচ্ছে এরিয়া A ইকুয়ালস টু পাই আর স্কয়ার। আমাদের লেখা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রসেসিং শেষ, আমাদের এখন আউটপুট শো করতে হবে। সো স্টেপ নাম্বার 4 এটার জন্য আমাদের লিখতে হবে কত বলো তো? প্রিন্ট কি লিখতে হবে? প্রিন্ট দা এরিয়া লিখো, প্রিন্ট দা এরিয়া। স্যার এই প্রিন্ট মানে তো ওই প্রিন্ট না যে প্রিন্টার থেকে বের হবে? না, এই প্রিন্ট মানে আউটপুটে, এই প্রিন্ট মানে আউটপুট। এখানে প্রিন্ট শব্দের অর্থ হচ্ছে প্রিন্টএফ ফাংশন, ইট ইজ ওয়ান কাইন্ড অফ আউটপুট ফাংশন। এটা আবার মনে করো না স্যার আমার মনে হয় প্রিন্টার থেকে প্রিন্ট করে বের করে দিবে, আসলে এটা না। এখানে আমাদের প্রিন্ট শব্দটি আসছে প্রিন্টএফ থেকে, PRINTF। প্রিন্টএফ ইজ এ ওয়ান কাইন্ড অফ আউটপুট ফাংশন ফর দা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে প্রিন্টএফ সেখান থেকে আসছে। সো এখানে প্রিন্ট দা এরিয়া এ, আমরা কিন্তু এখানে এরিয়া প্রিন্ট করেছি কার মান? এর মান। তুমি যদি এখানে ভ্যারিয়েবল এ না ধরে তুমি যদি একটা অন্য ভ্যারিয়েবল ধরতা, ধরে নাও তুমি একটা এখানে ভ্যারিয়েবল ধরলা x, তুমি ভ্যারিয়েবল ধরলা x ইকুয়ালস টু এত, তখন তোমাকে লিখতে হতো প্রিন্ট দা এরিয়া, লিখতে হতো x, রাইট? প্রিন্ট দা এরিয়া x। এজন্য মনে রাখতে হবে এখানে ভ্যারিয়েবলটা অবশ্যই যেন একটা মিনিংফুল নেম হয়, তবে x না দেওয়াই ভালো, বিকজ এখানে একটা মিনিংফুল আমাকে ভ্যারিয়েবল নিতে হবে, কারণ আমরা জানি এরিয়ার জন্য একটা মিনিংফুল ভ্যারিয়েবলটা হচ্ছে a। তাহলে আমরা এখন লিখলাম প্রিন্ট দা এরিয়া অফ দ্য সার্কেল। আরো ভালো করে লিখতে পারো, প্রিন্ট দা এরিয়া অফ দ্য সার্কেল, প্রিন্ট দা এরিয়া অফ দ্য সার্কেল এ। আশারিয়া লিখো বৃত্তের ক্ষেত্রফল a ছাপাই। কি লিখবা? বৃত্তের ক্ষেত্রফল a ছাপাই। ছাপাই? হ্যাঁ, এখানে স্যার প্রিন্টের যে মিনিংটা আছে আমি ইংলিশে লিখলাম স্যার। আচ্ছা, লিখে নাও, অসুবিধা নাই। স্টেপ 5 লিখো। স্টেপ 5 লিখো হচ্ছে শেষ করি, অথবা স্টপ অথবা এন্ডিং করতে পারো, স্টপ লিখতে পারো অথবা এন্ড লিখতে পারো, এই দুইটা দেখো ওয়ার্ড লিখলেই হবে, স্টপ অথবা এন্ড। সো হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম ইজ দ্য প্রসেস অফ সলভিং এনি প্রবলেম স্টেপ বাই স্টেপ। অ্যালগরিদম বলো তো কার নাম অনুসারে আসছে? একটা বিজ্ঞানী স্যার, একজন গণিতবিদ, তার নাম হচ্ছে মুসা আল খরিজমি। এটা ছিল আরাবিয়ান গণিতবিদ মুসা আল খরিজমি। তোমরা এটার এই গণিতবিদের নাম মানে জীবনী পড়ছো ক্লাস 9-10 এর ইসলাম শিক্ষা বইয়ে, ধর্ম বইয়ে পড়ছে। এটা মুসা আল খরিজমি নামটা ব্রিটিশরা উচ্চারণ করতো আল গরিজমি। স্যার ওইটা মনে করেন না স্যার, ওগুলা একদম ওগুলার জীবন বৃত্তান্ত একটু যে সব মুখস্থ করছিলাম, এখন কিছু মনে নেই স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা যেটা এখন শিখলাম, আমরা শিখলাম হচ্ছে এরিয়া অফ দ্য সার্কেল। তোমরা এখন যারা সলভ করবে, write an algorithm to calculate the area of the, লিখে নাও, আমি লিখে দিচ্ছি, write an algorithm, write an algorithm to calculate the area of a triangle, the area of a triangle. তো এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করার জন্য অ্যালগরিদম তোমাকে লিখতে হবে। এখন আমরা জানি ট্রায়াঙ্গেল আছে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার আছে আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আবার আছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। Acute angle triangle and also the obtuse triangle. Okay. পরীক্ষাতে যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় যে আসলে কোন ট্রায়াঙ্গেল, এটা কি সমকোণী ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ, না সমদ্বিবাহু ত্রিভুজ, না বিষমবাহু ত্রিভুজ? এটাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হলো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, এটাকে বলা হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাকে বলা হচ্ছে অবটিউস ট্রায়াঙ্গেল। তো যদি তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে এরিয়া কত হবে? হুমায়রা বলো, এটার এরিয়া কত হবে? স্যার এটা না পারলে কিন্তু মাথায় ডান্ডা বাড়ি মারতে হবে। স্যার এরিয়া কত হবে মানে? এটার এরিয়া বলতে ক্ষেত্রফল কত হইব? এটার মনে করো বেস দিলাম বি, মানে ভূমি বি আর হাইট হলো এস। স্যার না কোশ্চেনটা বুঝতেছি না। আমি বলতেছি যে এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করার ফর্মুলা আছে না, হাফ ইনটু বেস ইনটু হাইট। জি স্যার, ওইটা না বুঝতে বলবেন পেরেছি। ফর্মুলাটা? হ্যাঁ হ্যাঁ এটা বলতেছি আমি, হাফ ইনটু বেস ইনটু হাইট, রাইট? আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে আমাদের আইসোস্কেল ট্রায়াঙ্গেল যেখানে এভরি আর্ম ইজ এ। এটার ফর্মুলা কি হবে শাহরিয়ার বলো? স্যার এটার ফর্মুলা স্যার √3/4 a স্কয়ার। ওকে, জি স্যার পড়ছি স্যার। আচ্ছা, এটা এ বাহু, এটা এ বাহু, এটা বি বাহু, এখানে দুইটা বাহু ইকুয়াল, এই বাহু আর এই বাহু ইকুয়াল, আর এটা হচ্ছে তোমার ইকুয়াল নয়। সেক্ষেত্রে এটার ফর্মুলা লিখে নাও, b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এগুলো মনে রাখবা, কারণ পরীক্ষাতে উল্লেখ করে দিতে পারে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো, অথবা আসতে পারে সমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো, অথবা সমকোণের জন্য আসতে পারে, অথবা বিষমবাহুর জন্য আসতে পারে। এখানে এ বাহু, এখানে বি বাহু, সি বাহু, তিনটা আর্ম কিন্তু ইকুয়াল নয়। সো এ নট ইকুয়াল বি, নট ইকুয়াল সি। সো এই কন্ডিশনে আমাদের বের করতে হবে হাফ পেরিমিটার। হাফ পেরিমিটার এস ইজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। and আমাদের নির্ণয় করতে হবে এরিয়া a is equals to √s into s minus a, s minus b, s minus c। তোমাদের এটা মনে আছে? আমাদের এটা মনে হয় তোমরা 9, 10 এই ম্যাথগুলো শিখে আসছো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অবটিউস ট্রায়াঙ্গেল বা আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে যে এরিয়াগুলো লিখে দিলাম, তোমরা এখন প্রথমটা সলভ করে আমাকে পাঠিয়ে দাও অ্যালগরিদম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। Write an algorithm to find out the area of the right angle triangle. Okay, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। তাহলে এটার জন্য কি করতে হবে দেখো, প্রথমে লিখবা স্টার্ট, তারপরে input the base of the right angle triangle B and height for the right angle triangle H, and step number 3 calculate the area A is equals to half into base into height. Then step number 4 print area. Step number 5 stop. দেখো আমি খুব দ্রুত বলে দিলাম, তোমরা খুব দ্রুত লিখে একটু আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। ওকে, নাও আমরা এখন দেখবো। আর হুমায়রার কথা, আমার মেসেজ দিছে, ওর কথা শোনা যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, আমরা এখন দেখবো ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা শেষ করেছি। এখন আমরা দেখবো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, যেখানে আমাদের সবগুলা বাহু সমান দেওয়া আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। যদি তোমাকে বলা হয় যে রাইট অ্যান অ্যালগরিদম টু ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য আইসোস্কেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ যেখানে আমাদের ট্রায়াঙ্গেলের সবগুলো বাহু ইকুয়াল, তো আমি ঠিক সে সবগুলো বাহু ইকুয়াল এমন একটা ট্রায়াঙ্গেল আমি ড্রয়িং করি আগে, তারপরে তোমরা ঠিক এটার আমরা এরিয়াটা নির্ণয় করে ফেলি। তো এটা ধরে নাও এ, সবগুলো বাহু হচ্ছে এ, তো সেক্ষেত্রে আমরা জানি এরিয়া ইজ ইকুয়ালস টু √3 ডিভাইড বাই 4। √3 ডিভাইড বাই 4 হচ্ছে, তারপরে a স্কয়ার, তাই না? √3/4 a স্কয়ার। এখন কখনোই কিন্তু এভাবে লিখবো না √3 ডিভাইড বাই 4 a স্কয়ার, এটা লিখলে কি হবে? না স্যার, হবে না স্যার। এটা কিন্তু অনেকে ভুল করে লিখে ফেলে। এখানে √, শুধুমাত্র 3 এর উপরে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে √কে আমরা কিভাবে লিখি? আমাদের কম্পিউটারের কিবোর্ডে কোনো √ সাইন দেওয়া নাই, তো এটার জন্য আমাদের লিখতে হবে SQRT। SQRT মানে হলো স্কয়ার রুট। SQRT মানে হচ্ছে স্কয়ার রুট বা বর্গমূল।
এখানে তো আমরা স্কয়ার রুট দিয়েছি, এটা এক ধরনের আমাদের বর্গমূল সাইন, তাই না? সো এই জন্য বলছি আমরা এসকিউআরটি। তাহলে আমরা যখন স্টেপ নাম্বার 3 তে লিখবো তখন আমরা লিখবো যে এসকিউআরটি স্কয়ার রুট কার উপরে? 3 এর উপরে, তাহলে ব্র্যাকেট দিয়ে 3 এসকিউআরটি 3, তারপর হলো 4 দিয়ে ভাগ করা আছে, তারপরে স্ল্যাশ দিব ব্যাকস্ল্যাশ 4 এসকিউআরটি ডিভাইড বাই 3 ব্যাকস্ল্যাশ 4 ইনটু a স্কয়ার, তাহলে ইনটু a ইনটু a ইনটু a, অথবা তুমি পাওয়ার দিয়ে লিখতে পারো পাও a, 2, এটাও কারেক্ট। তবে এখানে যেহেতু a স্কয়ার দেওয়া আছে এই জন্য তুমি a ইনটু a লিখে দিলেই হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 3 তে লিখতে হবে। অর্থাৎ যখন আমরা অ্যালগরিদম লিখবো তখন আমাদের লিখতে হবে স্টেপ নাম্বার 1 স্টার্ট, স্টেপ নাম্বার 2 হবে হচ্ছে যে আমাদের লিখতে হবে যে ইনপুট দ্য অল ইকুয়াল আর্ম, ইনপুট দ্য অল ইকুয়াল আর্ম অফ দ্য ট্রায়াঙ্গেল এ, অর্থাৎ সমবাহু ত্রিভুজের সবগুলা সমান সমান বাহুর মান a গ্রহণ করি। আমাদের ধাপ 1 লিখতে হবে, শুরু করি ধাপ 2 বা স্টেপ 2 লিখতে হবে যে সমবাহু ত্রিভুজের সবগুলা বাহুর সমান সমান মান a গ্রহণ করি, or input the equal arm of the triangle A. And step number 3 is area A is equals to SQRT 3 backslash 4 into A into A. এরপরে লিখতে হবে print the area of the isosceles triangle A and last লিখতে হবে stop, অর্থাৎ ধাপ নাম্বার 5 এ লিখতে হবে stop। তাহলে এটা কি পারা যাবে? জি স্যার, পারা যাবে স্যার। আচ্ছা, ওকে, গুড, এটা সহজেই পারলা। এখন তাহলে তোমরা বের করে ফেলো অবটিউস ট্রায়াঙ্গেলের জন্য অবটিউস ট্রায়াঙ্গেল। আর তোমাদের হোমওয়ার্ক থাকছে হচ্ছে থাকবে হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা দেওয়া আছে, আর তোমরা হচ্ছে এইটা বের করে ফেলো অবটিউস ট্রায়াঙ্গেলের জন্য। অবটিউস ট্রায়াঙ্গেলের জন্য প্রথমে হাফ পেরিমিটার, এখানে এসটা হচ্ছে হাফ পেরিমিটার নির্ণয় করবে। হাফ পেরিমিটার ধাপ একটা বেড়ে যাবে স্যার, এখানে ধাপ একটা বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি নির্ণয় করে ফেলো হচ্ছে বিষমবাহু ত্রিভুজের জন্য। প্রথমে এভাবে লিখবা, ধাপ 1 শুরু করি, ধাপ 2 বিষমবাহু যে ত্রিভুজ দেওয়া আছে বিষমবাহু ত্রিভুজের 3 বাহুর মান ABC এর মান গ্রহণ করি, বিষমবাহু ত্রিভুজের 3 বাহুর মান ABC এর মান গ্রহণ করি, আর ইনপুট দা ভ্যালু অফ দা অবটিউস ট্রায়াঙ্গেল। স্যার এগুলা তো আমার ইংলিশে লিখতে মজা লাগে স্যার, এটা কি ইংলিশে লেখা যাবে পরীক্ষায়? হ্যাঁ, লিখো, ইংলিশে লেখা যাবে। আমাদের প্রোগ্রামিং থেকে না, প্রোগ্রামিং এ ইংলিশে লিখলে কোনো কারণ কম্পিউটারে তো মনে করি ইংলিশে কাজ করব স্যার। এখন রাইট, হ্যাঁ হ্যাঁ, তুমি ইংলিশে লিখো। মনে হইতেছে স্যার ডুয়েল কম্পিউটারে কাজ করতেছি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ওকে, তো লিখে নাও। ধাপ লিখো স্টেপ নাম্বার 1 স্টার্ট করি, স্টেপ নাম্বার 2 লিখো ইনপুট দা আর্ম অফ দা obtuse triangle A, B and C, অথবা ইনপুট দা ডিফারেন্ট আর্মস মানে ভিন্ন ভিন্ন বাহু অফ দা obtuse triangle ABC। and step number 3 is calculate the half perimeter। এখানে S টা হচ্ছে হাফ পেরিমিটার, বাংলায় বলা হয় অর্ধ পরিসীমা। so calculate the half perimeter AC is equals to A plus B plus C divided by 2। then calculate the area A is equals to SQRT square root S into মানে star sign S minus A star sign S minus B star sign S minus C। and ধাপ 5 by step 5 is equals to calculate print the area of the obtuse triangle A। and step number 6 stop। এটা দ্রুত লিখে পাঠিয়ে দাও আমার মেসেঞ্জারে। সেই যে লাস্টেরটা স্যার, হ্যাঁ লাস্টেরটা, এটার জন্য। input the value of arms লিখে নাও, ওমরা লিখে নাও, input the value of arms A, B, input the value of 3 arms, এখানে লিখো 3 arms, ত্রিভুজের 3 বাহুর মান গ্রহণ করি। আচ্ছা, স্টেপ নাম্বার 2 এটা। স্টেপ নাম্বার 3 কত হবে? বলো তো কত হবে? সেই যে ক্যালকুলেট হাফ পেরিমিটার, তাই না? জি স্যার। হাফ পেরিমিটার কত হবে?
ক্যালকুলেট হাফ পেরিমিটার AS is equals to কত হবে? AS is equals to A plus B plus B C divided by C by 2. 2. তোমরা বুঝতে পারছো? মেসেজে জানাই দাও। Step number 4. और लिखो calculate area A is equals to SQRT square root কার উপরে S এর উপরে, তাহলে S into S minus A into S minus B into S minus C into S minus C. This is the area of the obtuse triangle. আমাদের এরিয়া নির্ণয় করা শেষ। এখন বলো তো কি করতে হবে? স্টেপ 5 এ লিখতে হবে প্রিন্ট এরিয়া। কি লিখতে হবে? প্রিন্ট এরিয়া সমান A। এন্ড আমাদের লাস্ট স্টেপ লিখতে হবে, বলো কত হবে? স্টেপ 6 কত হবে? স্টপ লিখতে হবে স্টপ। ওকে, তোমরা বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ গুড, মেসেজ দিয়েছো, মেসেজ জানাই দাও। তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেল সম্পর্কিত বা আমাদের বৃত্ত সম্পর্কিত যতগুলা প্রবলেম আসবে, অর্থাৎ জিওমেট্রি সম্পর্কিত অর্থাৎ জ্যামিতি সম্পর্কিত যত প্রবলেম আসবে, সেটা হতে পারে রেক্টাঙ্গেল, হতে পারে রাইট অ্যাঙ্গেল, হতে পারে তোমার হচ্ছে ওভাল শেপ, হতে পারে সিলিন্ডার শেপ। যদি আমি বলি যে রাইট অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য সিলিন্ডার অর ফাইন্ড আউট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার, এটা কি পারা যাবে তো? জি স্যার, পারা যাবে স্যার। ওকে, তাহলে এটা নির্ণয় করে ফেলো। লিখো রাইট অ্যান অ্যালগরিদম to calculate volume of a cylinder. এটা দ্রুত লিখে পাঠিয়ে দাও। জি স্যার। পরীক্ষাতে ফিগার দেওয়া থাকতে পারে। স্যার যদি ফিগার না দেয়, আমি যদি ছোট করে একটা ফিগার আইকা নেই স্যার, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আমি একটু ভালো করে ড্রয়িং করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত সিলিন্ডারের ভলিউম কত মনে আছে? সিলিন্ডার স্যার
স্যার 2 পাই r/h স্যার। স্যার ক্ষেত্রফল না স্যার? সিলিন্ডারের আয়তনটা হচ্ছে পাই r স্কয়ার h, পাই r আয়তন স্কয়ার জি h। স্যার, আয়তন পাই r স্কয়ার h স্যার। কি আয়তন চাইছেন? এবার বের করে ভলিউম বের করে ফেলো। জি স্যার। তাহলে এখানে আমার এন্ট্রি করতে হবে হাইটের মান, এখান থেকে এই পর্যন্ত হাইটের মান দেওয়া আছে, আর এখানে ভ্যারিয়েবল থাকবে হচ্ছে সিলিন্ডারের রেডিয়াস, তাই না? অর্থাৎ সেন্টার থেকে এই একটা রেডিয়াস দেওয়া আছে আর। তোমরা দেখতে পাচ্ছ? মেসেজে জানাই দাও। মাইক্রোফোন কি নষ্ট? হেডফোন নষ্ট? খুবই কিন্তু খুব ছোট ছোট তোমার এমন ইকুয়েশন আসবে, অথবা ছোট ছোট তোমার জিওমেট্রি আসতে পারে। এখন আমি যদি বলি যে একটা রেক্ট্যাঙ্গুলার আয়তন নির্ণয় করার জন্য তুমি অ্যালগরিদম লিখো, অবশ্যই তুমি পারবে। অথবা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি একটা ট্রাপিজিয়াম হয়, তাহলে তার এরিয়া নির্ণয় করা যাবে না? ট্রাপিজিয়ামের এরিয়া যাবে স্যার। ওকে, তাহলে আমরা এই যে মানে ত্রিভুজ সম্পর্কিত যতগুলো আছে সবগুলাই বাসায় একটু দেখে নিও। আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করলাম অ্যালগরিদম। ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে আমরা শেষ করব ফ্লোচার্ট। আজকে যেহেতু আমার আজকে ফ্লোচার্ট আমি শুরু করতে পারছি না, কারণ ফ্লোচার্ট শুরু করলে আবার নতুন ভাবে আমার সবগুলাই প্রথম থেকে দেখানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় চলে যাবে। জি স্যার। তো আমি ইনশাল্লাহ আগামী লেকচারে আমি ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। আর হুমায়রা আগামী লেকচারে একটু দ্রুত জয়েন করার চেষ্টা করিও। তো আজকের মতো ক্লাস শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার কোনো হোমওয়ার্ক থাকবে স্যার? না, আজকে কোনো হোমওয়ার্ক দেওয়া নাই আর। আচ্ছা ওকে, স্যার। আসসালাম।